ঠিক আছে, চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। আজ আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একেবারে ক্লাসিক একটা সাহিত্যকর্ম আদরিণীর গভীরে প্রবেশ করব। এই পুরো বিশ্লেষণটিতে আমরা দেখব কিভাবে মানুষের আকাশছোঁয়া অহংকার, সময়ের নির্মম পরিবর্তন আর একটা অবলা প্রাণীর প্রতি একটা অদ্ভুত গভীর ভালোবাসা শেষ পর্যন্ত একটা চরম মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে যায়। তো গল্পের শুরুতেই আমাদের পরিচয় হচ্ছে প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায়ের সাথে। তার এই দম্ভভরা কথাটা একবার খেয়াল করুন। এক বিয়েবাড়িতে যাওয়ার জন্য তিনি স্থানীয় মহারাজার কাছে একটা হাতি ধার চেয়েছিলেন, কিন্তু সেটা যখন প্রত্যাখ্যাত হল, ব্যাস, জয়রামের অহংকারে যেন চরম আঘাত লাগল। তিনি রীতিমতো গর্জে উঠে বললেন, হাতিতে চড়িয়া যাইতে পাই তো যাইব, গরুর গাড়িতে কিছুতেই যাইব না। বুঝতেই পারছেন, এই একটা জেদ থেকেই পরিষ্কার হয়ে যায় যে তিনি ঠিক কতটা বিত্তশালী এবং আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ ছিলেন। আচ্ছা, একটু থামি এখানে। গল্পের আসল প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা দরকার। জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন মুখতার। সেকালের পুরনো জেলা আদালতগুলোতে এরা ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ। মানে আধুনিক আইনি শিক্ষায় শিক্ষিত না হলেও কি হবে, টানা ২০ বছরের অভিজ্ঞতায় তিনি ছিলেন ওই জেলার অন্যতম প্রভাবশালী আইনি প্রতিনিধি। স্বয়ং মহারাজার এস্টেটের বাধা মুক্তার। তার প্রতিপত্তি ছিল একেবারে প্রশ্নাতীত। আর ঠিক এই কারণেই মহারাজার দিক থেকে আসা ওই সামান্য প্রত্যাখ্যানটা তিনি কিছুতেই হজম করতে পারেনি। আর এই প্রত্যাখ্যানের জেদ তাকে ঠিক কতটা দূর নিয়ে গিয়েছিল সেটাই বিশাল সংখ্যাটা দেখলেই বুঝতে পারবেন। ভাবা যায়, মাঝরাতে লোক পাঠিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে কারো ধার করা হাতি নয়, তিনি নিজেই একটা হাতি কিনবেন। আর দাম সেই যুগে পুরো ২,০০০ টাকা। তখন এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিপুল পরিমাণ অর্থ। শুধু একটা মাদি হাতির বাচ্চা কিনে তিনি যেন দুনিয়াকে দেখিয়ে দিতে চাইলেন তার ক্ষুণ্ণ হওয়া অহংকার আসলে কতটা দামি। এর পরের দিন সকালে যখন হাতির বাচ্চাটা সত্যি সত্যি বাড়িতে এসে পৌঁছালো, তখন সে এক দেখার মতো দৃশ্য। বাড়িতে যেন রীতিমতো উৎসব শুরু হয়ে গেল। হাতির নাম দেওয়া হলো আদরিণী। বাড়ির বড় বৌমা একেবারে পরম যত্নে তাকে বরণ করে নিলেন। মাহুতের ইশারায় আদরিণী হাঁটু গেড়ে বসল, কপালে তেল সিঁদুর পরানো হলো, কুলোভর্তি চালকলা খাইয়ে তাকে আপন করে নেওয়া হলো। মানে আদরিণী কিন্তু শুধু একটা পোষা প্রাণী হয়ে রইল না, প্রথম দিন থেকেই সে এই পরিবারের একদম অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে উঠল। আর এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরে জয়রামের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং নিজের স্ট্যাটাস জাহির করার সেই প্যাসিভ অ্যাগ্রেসিভ কৌশলকে। পরের দিনই তিনি নিজের সেই নতুন হাতিতে চড়ে মহারাজার সাথে দেখা করতে গেলেন। মহারাজ যখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হাতিটা কার, তখন জয়রাম অত্যন্ত বিনয়ের সাথে অথচ অদ্ভুত এক প্রচ্ছন্ন অহংকারের সুরে বললেন, মহারাজের অন্নেই যখন প্রতিপালিত আর আমি যখন মহারাজার, তখন হাতি আর কার হইবে। এই জেস্ট একটা কথার মার প্যাচেই তিনি নিজের অপমান আর ক্ষোভের পুরো বদলাটা নিয়ে নিলেন। কিন্তু সময় তো আর সবসময় এক খাতে বয় না, তাই না? আদরিণী আসার পর দেখতে দেখতে ৫টা বছর কেটে গেল। আর এই ৫ বছরেই জয়রামের ভাগ্যের চাকা একেবারে উল্টো দিকে ঘুরতে শুরু করল। আদালত ব্যবস্থায় হঠাৎ করে এক বিশাল পরিবর্তন চলে এলো, যার সরাসরি প্রভাব পড়ল তার রোজগারের ওপর। জয়রামের জীবনের সেই দুর্দান্ত স্বর্ণযুগটা যেন এবার ধীরে ধীরে অস্ত যেতে শুরু করল। এই পরিবর্তনের পেছনের মূল কারণটা ছিল একেবারে যুগান্তকারী। সেকালের ওই অভিজ্ঞ কিন্তু ইংরেজি না জানা মুখিয়াদাদের জায়গা নিতে শুরু করল নতুন যুগের আধুনিক ইংরেজি শিক্ষায় শিক্ষিত সব ডিগ্রিধারী উকিলরা। এই নতুন নিয়মের ধাক্কায় জয়রামের মতো পুরনো দিনের মানুষদের কদর এক ধাক্কায় কমে যেতে লাগল। তার আয় অর্ধেকেরও নিচে নেমে এলো। বলতে গেলে এই যুগসন্ধিক্ষণটাই ছিল জয়রামের জীবনের ট্র্যাজেডির আসল শুরু। তবে তার ক্যারিয়ারের একেবারে শেষ দিকে একটা অসাধারণ মুহূর্ত আসে। একটা খুনের মামলায় তিনি নিজের অসামান্য দক্ষতা দিয়ে মক্কেলকে নির্দোষ প্রমাণ করে ছাড়েন। স্বয়ং ইংরেজ জজ সাহেব যখন তাকে একজন দক্ষ উকিল ভেবে বসেন, তখন অত্যন্ত গর্ব অথচ দারুণ বিনয়ের সাথে তিনি এই কথাটা বলেছিলেন। তিনি বলেন, তিনি কোনো উকিল নন, তিনি সেকালের এক মূর্খ মুক্তার মাত্র। একজন ইংরেজ জজের কাছ থেকে পাওয়া এই প্রশংসা তার কাছে ছিল এক অমূল্য সম্মান, যা তার ওই পরন্ত বেলায় এক অদ্ভুত সাময়িক তৃপ্তি এনে দিয়েছিল। কিন্তু সমস্যা হল, এই ক্ষণিকের সম্মান তো আর বাস্তব জীবনের রূঢ় সত্যকে ঢেকে রাখতে পারে না। আমরা দেখতে পাচ্ছি কিভাবে চারপাশ থেকে আর্থিক চাপ তাকে একেবারে ঘিরে ধরছিল। উপার্জন প্রায় নেই বললেই চলে। এদিকে ছেলেরাও একেবারেই অকর্মণ্য, সংসারের কোনো দায়িত্ব নিতে তারা সম্পূর্ণ অক্ষম। আর তার ওপরেই এসে পড়ল বড় নাতনি কল্যাণীর বিয়ের বিপুল খরচের ধাক্কা। এক সময়ের সেই প্রবল প্রতাপশালী মানুষটা যেন পরিস্থিতির চাপে একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই সংখ্যাটা। সংসারের এই করুণ অবস্থায় বাধ্য হয়ে তিনি আদরিণীকে ভাড়ায় খাটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ভাবুন তো, যে হাতিকে তিনি একসময় ২,০০০ টাকা দিয়ে কিনেছিলেন, তাকে ভাড়া দিয়ে মাসে আয় হচ্ছিল মাত্র ১৫ থেকে ২০ টাকা।
এই সামান্য কটা টাকা দিয়ে এত বড় সংসারের আর ওই বিশাল হাতির ভরণপোষণ কোনোভাবেই সম্ভব ছিল না। তার এই চরম আর্থিক বিপর্যয়ের চিত্রটা এখানে একেবারে জলের মতো পরিষ্কার। আর ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে গল্পের সবচেয়ে হৃদয়বিদারক অধ্যায়টা। নাতনির বিয়ের খরচ জোগাড় করতে বন্ধুদের পরামর্শে জয়রাম এক মর্মান্তিক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তিনি আদরিনীকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন, আর এই সিদ্ধান্তটা তাকে ভেতর থেকে একেবারে দুমড়ে মুচড়ে দেয়। যেদিন আদরিনীকে নিয়ে যাওয়া হবে, অভিমানে আর বুকফাটা কষ্টে তিনি এতই ভেঙে পড়েছিলেন যে আদরের ওই হাতিটার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহসটুকুও তিনি আর সঞ্চয় করতে পারেননি। বিদায়ের সেই মুহূর্তটা ছিল আরও বেশি করুণ। নাতনি কল্যাণী এসে যখন দাদুকে এই কথাগুলো বলে, তখন স্পষ্ট বোঝা যায় যে আদরিনী শুধু একটা পশু ছিল না, সে যেন মানুষের মতোই সবকিছু বুঝতে পেরেছিল। সে বুঝেছিল যে এই বাড়ি ছেড়ে সে চিরকালের মতো চলে যাচ্ছে। তার চোখ থেকে অঝরে জল পড়ছিল। এই দৃশ্যটা একটা মানুষ আর একটা অবলা প্রাণীর মধ্যে তৈরি হওয়া গভীর এক অদ্ভুত আত্মিক বন্ধনের দিকেই আঙুল তুলে দেখায়। কিন্তু নিয়তির খেলা বোধহয় অন্যরকমই ছিল। আদরিনীকে বিক্রি করে দেওয়ার পর হঠাৎ একটা দুঃসংবাদ এসে পৌঁছায়। বাড়ি থেকে মাত্র 7 ক্রোশ দূরে একটা আম বাগানে আদরিনী ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। সে নাকি আর হাঁটতেই পারছে না। এই খবর পাওয়া মাত্রই রাতের অন্ধকারে রাত 10টার সময় একটা গাড়ি ভাড়া করে বৃদ্ধ জয়রাম পাগলের মতো ছুটে যান তার প্রিয় আদরিনীর কাছে। তার মনে তখন শুধুই একটা অজানা ভয় কাজ করছিল। পরদিন সকালে সেখানে পৌঁছে তিনি দেখেন সব শেষ। আমবাগানের ভেতর পড়ে আছে আদরিনীর বিশাল নিথর দেহ। বৃদ্ধ জয়রাম আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারলেন না। হাতির ওই মৃতদেহের ওপর আশ্রে পড়ে তিনি ডুকরে কেঁদে উঠলেন। তার বারবার মনে হতে লাগল অভিমান করেই আদরিনী তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। বিক্রি হয়ে যাওয়ার অপমান আর প্রিয়জনকে ছেড়ে যাওয়ার ওই তীব্র কষ্টই যেন আদরিনীর প্রাণটা কেড়ে নিল। এটা ছিল আক্ষরিক অর্থেই এক চরম বিয়োগান্তক পরিণতি। জানেন, এই ঘটনার পর মাত্র 2 মাস বেঁচেছিলেন জয়রাম মুখোপাধ্যায়। এই গোটা বিশ্লেষণটা শেষে আমাদের মনে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। তার এই মৃত্যু কি শুধুই বার্ধক্যের কারণে ছিল, নাকি একটা ভাঙা হৃদয়ের পরিণতি?